প্র্যাকটিস সেট থেকে 12 নম্বর প্র্যাকটিস সেট জিকে 1 থেকে 40 পর্যন্ত। চোখের সমস্যায় সেটটা দিতে পারিনি, এখনো ক্লিয়ার হয়নি, চিকিৎসা চলছে। তো শুরু করব, দেখো 1 থেকে 6 পর্যন্ত। তার আগে বলবো কিছু। দেখো জিকেগুলো তো বোর্ডে লেখা হচ্ছে না, কিন্তু আমি যে বলবো সেই কথাগুলো ভালো করে মনে রাখবে, শুধু উত্তর না, বাকি অপশনগুলো এবং কিছু এক্সট্রা যতটুকু জানি ততটুকু আমি দিতে থাকবো। আর যদি প্রথম দেখো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে পারো। আর আমার স্টুডেন্ট যারা দেখে বরাবরই, তারা তো কমেন্ট বক্সে কমেন্ট করেই। তো প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো এর আগে ফুড এসার যে সেট ওখান থেকে আমি করেছিলাম, অনেক প্রশ্ন কমন পেয়েছো। আশা করি এই পরীক্ষাটা এখনো হয়নি, তা আশা করি যে যতগুলো আমি সেট দিয়েছি জিকের, ম্যাথের, তো আশা করি কোশ্চিন কমন পাবে। কারণ শুধু 4টা অপশন তো বলিনি, এক্সট্রা কিছু বলেছি। দেখা গেলো এক্সট্রা কিছুর মধ্যে প্রশ্ন পেয়ে গেলে, তাই না? এক্সট্রা কিছুর মধ্যে প্রশ্ন পেয়ে গেলে। তো শুরু করি, সময় নষ্ট করবো না আর। 1 থেকে 6 পর্যন্ত। 1 নম্বর প্রশ্ন দেখো, আয়ুর্বেদ যা হলো জীবনের বিজ্ঞান প্রথম কোথা থেকে জানা যায়? এটা নিয়ে একটু মানে মতভেদ আছে। এই আয়ুর্বেদ কার উপবেদ, এটা নিয়ে মতভেদ আছে। দেখো, জানতে গেলে প্রথমে জানবো যে ঋগ্বেদ থেকে, আয়ুর্বেদ হচ্ছে ঋগ্বেদের উপবেদ। কিন্তু মতভেদ এই কারণেই, একজন আরেকজন আলাদা আলাদাভাবে বলেছে। তো এখানে আমাকে উত্তর দিয়েছে আয়ুর্বেদ যা হলো জীবনের বিজ্ঞান, এটা দিয়েছে উত্তর অথর্ববেদ। দেখো, অথর্ববেদের উপবেদ আয়ুর্বেদ, এটা হচ্ছে সুশ্রুতের অনুসারে। ইতিহাসে আমরা পড়েছি সুশ্রুত, সেই সুশ্রুতের অনুসারে অথর্ববেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ। আর চরণবুহ, আরেকজন যে চরণবুহর অনুসারে ঋগ্বেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ। তো এরা সুশ্রুত অনুসারেই দিয়েছে আয়ুর্বেদ যা হলো জীবনের বিজ্ঞান প্রথম জানা যায় অথর্ববেদ থেকে। এটা বেদের 4টা অংশ, ঋক, সাম, যজু, অথর্ববেদ। এখানে বি নম্বর দেখো, সামবেদ গানের সামবেদকে সঙ্গীতের জনক বলে। অথর্ববেদে কি থাকে? জাদুটোনা, বশীকরণ। উত্তরটা আগে মনে রাখো, বাকিগুলো শুধু শুনবে। 1-এর উত্তর হচ্ছে ডি, এটা হচ্ছে সুশ্রুত অনুসারে। আয়ুর্বেদের উপবেদ হচ্ছে অথর্ববেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ। বাকি অপশনগুলো দেখো, ঋগ্বেদ সবথেকে পুরনো বেদ, সামবেদ একে সঙ্গীতের জনক বলা হয়। জাদুটনা, বশীকরণ, সাপ খেলা, এই ধরনের যত বিবাহ, প্রেম বিবাহ, সব কুসংস্কার, সেইগুলো কোন বেদে আছে? অথর্ববেদে। যজুর্বেদে কি আছে? যজুর্বেদে আছে যজ্ঞের সময় পশু বলি এবং তার যজ্ঞের যে নিয়ম কানুন, সেইগুলো কথা উল্লেখ আছে যজুর্বেদে। ঠিক আছে, যজুর্বেদে আছে। গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? এই ঋগ্বেদে আছে। গেল। এবার হচ্ছে যে সুশ্রুত অনুসারে অথর্ববেদের উপবেদ আয়ুর্বেদ, আর চরণবিহুর অনুসারে অথর্ববেদ যে একটা উপবেদ, সেটা হচ্ছে ঋগ্বেদের উপবেদ। এবার কার কোনটা? এবার দেখো, সামবেদের উপবেদ হচ্ছে গন্ধর্ববেদ। সামবেদের উপবেদ গন্ধর্ববেদ, মনে থাকবে। সাম মানে সঙ্গীতের জনক, গান, গন্ধর্ব গ। যজুর্বেদের উপবেদ হচ্ছে ধনুর্বেদ। যজুর্বেদের উপবেদ ধনুর্বেদ, মনে থাকবে। এখান থেকে আসতে পারে প্রশ্ন। 2 নম্বর, সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যার নেতৃত্ব কে দিয়েছিলেন? সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যার নেতৃত্ব দিয়েছিলেন এ নম্বর বেগম হজরত মহল। বাকি কিছু দেখো ইম্পর্টেন্ট আর বলছি। এবার এ নম্বর অ্যান্সার বাখত খান, এ দিয়েছিল দিল্লি থেকে। সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল? 10ই মে 1857। কখন? কে ছিল? ভারতের গভর্নর জেনারেল ক্যানিং ছিল। কোথার থেকে শুরু হয়েছিল? মেরঠ জেলা থেকে, মেরঠ থেকে শুরু হয়েছিল।
আমরা পড়েছি অনেক সময় ব্যারাকপুর, না, মেরঠ থেকে শুরু হয়, অ্যাকচুয়ালি মেরঠ থেকে শুরু হয়। তো সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যার নেতৃত্ব কে দিয়েছিল? বেগম হজরত মহল, এ নম্বর অ্যান্সার। বাকি বখত খান, এ দিয়েছিল দিল্লি থেকে। মনিরাম দেওয়ান, এ দিয়েছিল আসাম থেকে। আসামে প্রথম চায়ের বাগান কে চালু করে? এই মনিরাম দেওয়ান। কদম সিং, এ দিয়েছিল বখত খান, কি বললাম, দিল্লি থেকে। কদম সিং দিয়েছিল মেরঠ থেকে। কদম সিং মেরঠ থেকে দিয়েছিল কদম সিং। বেগম হজরত মহল অযোধ্যা, বখত খান দিল্লি, কদম সিং মেরঠ, মনিরাম দেওয়ান আসাম। ঠিকই বললাম। অনেক সময় একটু এদিক ওদিক হয়ে যায়। হ্যাঁ, ঠিকই বলেছি, মেরঠ থেকে কদম সিং দিয়েছে। এবার নানা সাহেব কোথা থেকে দিয়েছিল? কানপুর থেকে নানা সাহেব দিয়েছিল, এটুকু জেনে রাখো। নানা সাহেব দিয়েছিল কানপুর থেকে। আর বিহার থেকে দিয়েছিল কুঁওর সিং। কে? কুবের সিং যেটা বলি। তো এই ইম্পর্টেন্টগুলোই বললাম আমি। নানা সাহেবটা আসতে পারে যে কানপুর থেকে দিয়েছিল। 3 নম্বর, শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয়। হ্যাঁ, উক্তিটি প্রবক্তাকে আমরা পরিচিত। কি পরিচিত? স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার। কে বলেছিল? বালগঙ্গাধর তিলক। ওই কথাটাই এটা, যে শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয়, উক্তিটির প্রবক্তাকে বালগঙ্গাধর তিলক। অ্যান্সার এ। বি নম্বর, অরবিন্দ ঘোষ বলেছিল, যদি দেশকে ভালোবাসা অন্যায় হয় তবে আমি অপরাধী। তবে আমি অপরাধী, এই কথাটা বলেছিল কি? অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষের লাইফ ডিভাইনকে রচনা করেছিল অরবিন্দ ঘোষ। ডিভাইন লাইফ কে করেছিল? শিবানন্দ। ভবানী মন্দিরকে তৈরি করেছিল এই অরবিন্দ ঘোষ। ভবানী মন্দির, এগুলো হয় রচনা, ভবানী মন্দির। চিত্তরঞ্জন দাস, একে দেশবন্ধু বলা হয়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাস হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর গুরু। নেতাজি সুভাষচন্দ্র বসুর গুরু হচ্ছে চিত্তরঞ্জন দাস। মহাত্মা গান্ধী, ডু অর ডাই ভারত ছাড়ো আন্দোলন 1942-এ, তখন ডু অর ডাই বলেছিল, করো ইয়া মরো। এই উক্তিগুলো কার? দিল্লি চলো, মহাত্মা গান্ধী। 4 নম্বর, ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে? কবে? 15ই আগস্ট 1947। বাকি কিছু দেখো, 2 অক্টোবর গান্ধী জয়ন্তী, এটুকু ইম্পর্টেন্ট। তাও 1942 ভারত ছাড়ো আন্দোলন। 1942-এ ভারত ছাড়ো। আর কি হয়েছিল? ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন যতদূর, ঠিক আছে, ওটা ছাড়ো। 26শে জানুয়ারি 1950 গণতন্ত্র দিবস। 26 জানুয়ারি 1950 সংবিধান লাগু হয়েছিল। 26 জানুয়ারি 1949 সংবিধান গৃহীত হয়েছিল। এই প্রশ্নটা এসেছিল ফুড এসাইতে, যে সংবিধান কত সালে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949। আর 26 জানুয়ারি 1950-এ সেটা কি হয়? পুরোপুরি লাগু হয়। 5 নম্বর, নিম্নলিখিত কোন ব্যক্তি কাকা সাহেব নামে পরিচিত? দেখো, জিভি যোশী। সি নম্বর অ্যান্সার। দেখো, জিভি যোশীকে কাকা সাহেব বলা হয়। গোপাল কৃষ্ণ গোখলেকে, সি নম্বর অ্যান্সার, গোপাল কৃষ্ণ গোখলেকে বলে গ্লেডস্টোন। গোপাল কৃষ্ণ গোখলে কে? এ হচ্ছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু, গোপাল কৃষ্ণ গোখলে। আর গোখলের রাজনৈতিক গুরুকে এমজি রানাডে। এমজি মহাদেব গণেশ, সরি, এমজি মহাদেব গোবিন্দ রানাডে, এমজি রানাডে। তাহলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে গোপাল কৃষ্ণ গোখলে, গোখলের রাজনৈতিক গুরুকে এমজি রানাডে। কিন্তু এখানে 5 নম্বর অ্যান্সার কি? সি নম্বর, জিবি যোশীকে কাকা সাহেব নামে পরিচিত।
বাকি আরও দেখো দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, ভারতের বয়োবৃদ্ধ বলা হয় দাদাভাই নৌরোজিকে। ড্রেন থিওরিটি কার, দ্য ব্রিটিশ পভার্টি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে লিখেছে? দাদাভাই নৌরোজি। কারণ এর যে বইটা লেখা সেটা ছিল যে ভারতে ইংরেজরা তার আর্থিক কী করছে, শোষণ করছে, অর্থ বের করে নিষ্কাশন, ধন নিষ্কাশন। অ্যাকচুয়ালি অর্থ নিষ্কাশন থিওরিটি কার, এইভাবে দিতে পারে। অর্থ নিষ্কাশন মানে ভারত থেকে অর্থকে নিষ্কাশন করে ইংরেজরা কী করছে, নিয়ে যাচ্ছে। তাতে কী হবে, ভারতের আর্থিক মন্দা শুরু হয়ে যাবে। ওটাই লিখেছিল দাদাভাই নৌরোজি, যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান, ভারতের বয়োবৃদ্ধ বলা হয়। যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বাঘা যতীন। 6 নম্বর, মুকুন্দ হিল ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? মুকুন্দ হিল এটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ডের মুকুন্দ হিল, রণথম্বর, সরিষ্কা, এটা কোথাকার? এটা ঝাড়খণ্ডের, ঝাড়খণ্ড, রাজস্থানের। মুকুন্দ হিল, রণথম্বর, সরিষ্কা এগুলো রাজস্থানের ব্যাঘ্র টাইগার রিজার্ভ। ঝাড়খণ্ডের পালামু একটা টাইগার রিজার্ভ, ঝাড়খণ্ডের পালামু। কর্ণাটকের দেখো ইম্পর্টেন্ট আছে, কর্ণাটকের বান্দিপুর রাষ্ট্রীয় উদ্যান, দান্দেলি, বান্দিপুর রাষ্ট্রীয় উদ্যান, দান্দেলি অংশু, দান্দেলি অংশী, ভদ্রা, নাগারাহোল, বিআরটি টাইগার রিজার্ভ, এগুলো কর্ণাটকে। উড়িষ্যাতে দেখো শিমলিপাল, সাতকোশিয়া, ওয়াইসিপল্লী টাইগার রিজার্ভ, এগুলো উড়িষ্যাতে। শিমলিপালটা আসে, সাতকোশিয়াটাও আসতে পারে। ঝাড়খণ্ডের একটাই পালামু। তাহলে 6-এর উত্তর হচ্ছে রাজস্থানে সরিষ্কা, রণথম্বর, মুকুন্দ হিল কোথায়? রাজস্থানে অবস্থিত। সি নম্বর অ্যান্সার। আবার বলছি, ঝাড়খণ্ডের পালামু, কর্ণাটকের নাগারাহোল, বান্দিপুর, দান্দেলি, অংশী, ভদ্রা, বিআরটি টাইগার রিজার্ভ কর্ণাটকে। উড়িষ্যার শিমলিপাল, সাতকোশিয়া, বৈশিপল্লী উড়িষ্যার। 6-এর উত্তর হচ্ছে সি নম্বর। এবার হচ্ছে 7 থেকে 10। 7 নম্বর, 37তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? ভারত ও মায়ানমার। ভারত পাকিস্তান 24তম প্যারালাল। 7-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। ভারত পাকিস্তান 24তম প্যারালাল। উত্তর ও দক্ষিণ কোরিয়া 38তম প্যারালাল। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম 17তম প্যারালাল। বাংলাদেশ ভারত জিরো লাইন। বাংলাদেশ ভারত পাকিস্তান রেড ক্লিফ। ভারত আফগানিস্তান ডুরান্ড। পাকিস্তান আফগানিস্তান ডুরান্ড রেখা। ভারত শ্রীলঙ্কা পক জলডমরু মধ্য বা পক প্রণালী। এই প্রশ্নগুলো ভারত চীন ম্যাকমোহন এগুলো আসে, কারণ এই প্রশ্নগুলো খুব একটা টাফও না, খুব একটা সহজও না। পরীক্ষার হলে যদি দিয়ে দেয় অনেকেই করতে পারে না। যারা পরে বরাবর তারা ঠিক প্রশ্নগুলো উত্তর করতে পারে। 9 নম্বর, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গগনীতে কোন 8 নম্বর, নিম্নলিখিত কোন বন্দরটির বর্তমান নাম দীনদয়াল বন্দর? দীনদয়াল বন্দর হচ্ছে গুজরাটের কান্ডালা, যেটা হচ্ছে ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। কান্ডালা বন্দর গুজরাটে অবস্থিত, ওর নামই হচ্ছে দীনদয়াল বন্দর। বাকি নবসেবা হচ্ছে জওহরলাল নেহরু বন্দর। নবসেবা মহারাষ্ট্রে অবস্থিত। নিউ ম্যাঙ্গালোর এটা কর্ণাটকায় অবস্থিত, নিউ ম্যাঙ্গালোর। তাহলে 8-এর হচ্ছে ডি। 9 নম্বর, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গগনীতে কোন ধরনের? 8 নম্বরে আরেকটু বলে দিই যে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার পারাদ্বীপ বন্দরগাহ। পারাদ্বীপ কোথায় অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত। 8-এর কোশ্চেনে একটু গেলাম আবার, যে পারাদ্বীপ উড়িষ্যায়, এটাও আসতে পারে। পারাদ্বীপ বন্দরগাহ কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। বিশাখাপত্তনম বন্দরগাহ অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্নগুলো আসে। ভারতের গভীরতম বন্দরগাহ বিশাখাপত্তনম, অনেক সময় এটা নিয়ে দ্বন্দ্ব থাকে যে উড়িষ্যার পারাদ্বীপ না বিশাখাপত্তনম, এই দুটো নিয়ে কনফিউশন হয়। ঠিক আছে, কিন্তু আমরা যতদূর পড়েছি বিশাখাপত্তনম সবথেকে গভীরতম।
9 নম্বর, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গগনীতে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা, সি নম্বর অ্যান্সার। 10 নম্বর, চুনাপাথরের রূপান্তরিত রূপ হচ্ছে মার্বেল, ক্যালসিয়াম কার্বনেট। চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট ও মার্বেল, সি নম্বর অ্যান্সার। বাকি একটু বলে দিই, দেখো কাদা পাথর থেকে স্লেট, কাদা পাথর থেকে স্লেট, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট, গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে শিস্ট। 10-এর সি নম্বর, কাদা পাথর থেকে স্লেট আর বেলে পাথর থেকে কোয়ার্টজাইট। এই যে দিল্লির লাল কিলা, আগ্রার কিলা, এটা কোন পাথরের তৈরি? বেলে পাথরের। দেখো 11 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক? ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে NH-47-এর এ, NH-47-এর এ, এটাই হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক। ভারতের বৃহত্তম জাতীয় সড়ক আগে ছিল NH-7, যেটাকে পরিবর্তিত করে রেখেছে নাম NH-44। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করে? শের শাহ সুরি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড NH-1 অর্থাৎ ভারতের রাষ্ট্রীয় যে রাজপথ 1 এবং 2 মিলে হয়েছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা দিল্লি থেকে কলকাতা, ভারতের পশ্চিম থেকে পূর্বে যোগাযোগ ব্যবস্থা নির্মাণের জন্য শের শাহ সুরি এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেছিল। NH-5, দেখো ভারতের সবথেকে ছোট্ট হাইওয়ে যেটা, সেটা হচ্ছে 5। 12 নম্বর, উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়িনী মধ্যপ্রদেশের উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে অবস্থিত। শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী। এটা ইতিহাসে আমরা পাই যে উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে অবস্থিত। বাকি অপশনগুলো দেখো, মোলা ও মুথা, এটা হচ্ছে মহারাষ্ট্রের নদী। মোলা ও মুথা, এই নদীটা হচ্ছে মহারাষ্ট্রের। লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। প্রশ্নটা আসে যে লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ, গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ। বিপাশা, এটা হচ্ছে আগের নাম কি ছিল? ব্যাস নদী। কি নদী? ব্যাস। তাহলে 12 হচ্ছে ডি নম্বর। আরেকটু বলি, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত। বিজয়বাড়া কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নগুলো আসে। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত, জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত, বিজয়বাড়া কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নগুলো দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আসে, ঠিক আছে। 13 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য ও নীতিগুলি নিম্নলিখিত কোন অংশে প্রতিফলিত হয়েছে? ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি, যেটা নীতি নির্দেশমূলক, যেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। সি নম্বর অ্যান্সারে দেখো, সি নম্বর অ্যান্সারে দেখো, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সি নম্বর। কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে, তাই না? মৌলিক কর্তব্য রাশিয়া, মৌলিক অধিকার আমেরিকা, ভাষা অস্ট্রেলিয়া, নীতি নির্দেশমূলক তত্ত্ব আয়ারল্যান্ড, সংবিধান সংশোধন কি বললাম? সংবিধান সংশোধন মনে পড়ছে না, সংবিধান সংশোধনটাও তো নেওয়া হয়েছে। আরেকবার বলছি, ভাষা অস্ট্রেলিয়া, নীতি নির্দেশমূলক তত্ত্ব আয়ারল্যান্ড, মৌলিক অধিকার আমেরিকা, মৌলিক কর্তব্য রাশিয়া, সংবিধান সংশোধন যেটা হচ্ছে কানাডা থেকে নেওয়া, সংবিধান সংশোধন কানাডা। লন্ডন থেকে কি ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে? মনে পড়ছে না, যাই হোক। 14 নম্বর, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে? ধারা 48-এর এ। ধারা 48-এর এ। ও
সংবিধান সংশোধন হচ্ছে দক্ষিণ আফ্রিকা। কানাডা বলেছিলাম না, ভুল বলেছিলাম। সংবিধান সংশোধন হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল সংবিধান সংশোধন। তো আবার বলছি, 13 নম্বরে মৌলিক কর্তব্য রাশিয়া, মৌলিক অধিকার আমেরিকা, নীতি নির্দেশমূলক তত্ত্ব আয়ারল্যান্ড, ভাষা অস্ট্রেলিয়া, নাগরিকত্ব ব্রিটেন থেকে। এবার মনে পড়লো, নাগরিকত্ব ব্রিটেন থেকে, সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে। আর 14 নম্বরের 48-এর এ ধারা, 48-এর এ বি নম্বর। এবার হচ্ছে 15 নম্বর থেকে 20 নম্বর। 15 নম্বরে দেখো, জরুরি অবস্থা চালু হলেও কোন ধারাগুলি বলবৎ থাকে? ধারা 20 ও 21। ধারা 20 ও 21, সি নম্বর অ্যান্সার। 16 নম্বর, নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন? এটা এর আগে রাষ্ট্রবিজ্ঞান পড়াতে গিয়ে চ্যাপ্টারে বলেছিলাম। নীলম সঞ্জীব রেড্ডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। এখানে বাকি অপশনগুলো দেখো, ভিভি গিরি প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি। ভারতের প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট ভিভি গিরি। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন। প্রশ্নটাও থাকে, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতিকে ডক্টর জাকির হোসেন। এপিজে আব্দুল কালাম, একে মিসাইল ম্যান বলা হয়, ভারতের মিসাইলের জনক বলা হয়। উইংস অফ ফায়ার বই লিখেছিল এপিজে আব্দুল কালাম। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের মিসাইল ম্যান, মিসাইলের জনক এপিজে আব্দুল কালাম। আরেকবার বলছি, 16 নম্বরের ভিভি গিরি প্রথম ভারতের অ্যাক্টিং প্রেসিডেন্ট, অ্যাক্টিং রাষ্ট্রপতি। ডক্টর জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি, ডক্টর জাকির হোসেন। নীলম সঞ্জীব রেড্ডি, যেটা উত্তর এই কোশ্চিনের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার বই লেখে, যাকে ভারতের মিসাইল ম্যান, মিসাইলের জনক বলা হয় এপিজে আব্দুল কালামকে। 17 নম্বর, নিম্নলিখিত কোন করটি রাজ্য সরকারের কর নয়? সম্পত্তি কর। বাকিগুলো দেখো, বৃত্তিকর, ভূমি রাজস্ব কর, এগুলো কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের কর না সম্পত্তি করটা। 18 নম্বর, জীবন বীমা কোন ক্ষেত্রে অন্তর্গত? এটা পারবে, কারণ এলআইসি একটা পরিষেবা, সি নম্বর অ্যান্সার, তাই না? এটা একটা পরিষেবা, সি নম্বর। 19 নম্বর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি নিম্নলিখিত কোন সালে চালু হয়েছিল? 2021 সালে। লক্ষ্মীর ভাণ্ডার, পয়সা দিয়ে যাও, তাই না? ভারতের বেঙ্গলের সবাই লক্ষ্মী, কম বেশি তাদেরকে একটু না দিলে কিছু হাত খরচাও তো থাকে। তো লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে। 20 নম্বর, দুধ উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? দুধ উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে, তবুও ঘরে ঘরে কেউ দুধ পায় না সেরকম। পুষ্টির অভাব, দেশের বাচ্চাদের দুধ নাই। আবার ভারতে সবথেকে বেশি দুধ উৎপাদন হয়, কিন্তু দুধের অভাব, দুধ পায় না। ভারত হচ্ছে বিশ্বের প্রথম স্থান, দ্বিতীয় স্থান হচ্ছে চীন, তৃতীয় হচ্ছে আমেরিকা, চতুর্থ হচ্ছে পাকিস্তান। তাহলে দেখছো, ভারতে এত দুধ উৎপাদন হয়, তবুও পুষ্টির অভাব আমাদের দেশের। এবার হচ্ছে 21 থেকে 26, মন দিয়ে শুনবে, মনে রাখার চেষ্টা করবে। এমন না এই কান দিয়ে ঢোকালাম, এই কান দিয়ে বের করলাম। হয়তো অনেকে পছন্দ করবে না, হোয়াইট বোর্ড, ছবি পিকচার কোয়ালিটি ঠিক নেই, পরিষ্কার আসছে না, ধর কী দেখবো, এত সুন্দর ডিজিটালে পড়াচ্ছে, ডিজিটালে অনেক কিছু বলার পরে লাস্টে কী করবে? এটা অ্যান্সার। অনেক কিছু বলার পরে লাস্টে এটা অ্যান্সার। তো ডিজিটাল তো নাই, এটাই যদি ডিজিটালে বলতাম তাহলে অনেক সুন্দর লাগতো, দেখতে অনেক ভালো। এই জন্য কথায় বলে যে পেহলের দর্শনধারী ফের গুণ বিচারি, তো পেহলের দর্শনধারী ऐसा है। ঠিক আছে, যাই হোক, শুরু করছি, চলবে এইভাবে, চলতি কা নাম গাড়ি। 21 নম্বর, নিম্নলিখিত কোন স্থানটি শ্বেতাঙ্গদের কারখানা নামে পরিচিত? ঘানা। ঘানার রাজধানী কি? আকরা।
ঘানার রাজধানী আকরা। শ্বেতাঙ্গদের কারখানা নামে পরিচিত ঘানা। বাকি অপশনগুলো দেখো, ইউরোপের ককপিট বেলজিয়াম, ইউরোপের খেলার মাঠ সুইজারল্যান্ড, উত্তরের ভ্যানিস স্টকহোম, ভূমধ্যসাগরের চাবিকাঠি জিব্রাল্টার। এই টাইপের কোশ্চেন অনেক আছে, তো বলতে গেলে অনেক পড়ে আসতে হবে আরও, ঠিক আছে। তো জাস্ট অপশনগুলো মনে রাখো, এক গাদা যদি দিয়ে দিই একসাথে 10টা মনে থাকবে না শুনে, অতটা সব তালমিল হবে, গোলমিল। তো ঘানা শ্বেতাঙ্গদের কারখানা নামে পরিচিত ঘানার রাজধানী কি? আকরা। এটুকু তো মনে থাকবে, আকরা। বেলজিয়াম হচ্ছে ইউরোপের ককপিট, সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপের খেলার ময়দান, খেলার মাঠ, স্টকহোম উত্তরের ভ্যানিস। 22 নম্বর, সানা নিম্নলিখিত কোন দেশের রাজধানী? ইয়ামেন। সানা হচ্ছে ইয়ামেনের রাজধানী সানা। ওমানের রাজধানী মাস্কট, রোমানিয়ার বুখারেস্ট, সৌদি আরবের রিয়াদ। ওমানের রাজধানী মাস্কট, রোমানিয়ার বুখারেস্ট, সৌদি আরবের রিয়াদ। ইয়েমেনের হচ্ছে সানা। আরও আছে অনেক, অত বললে বেশি বড় হয়ে যাবে, অত মনে থাকবে না। যেটুকু দেখছো কোশ্চিনে সেটুকু আস্তে আস্তে নিতে থাকো, আস্তে আস্তে পলি স্তর পরে পরে কী হবে, পাললিক শিলা তৈরি হয়ে যাবে। 23 নম্বর, নিম্নলিখিত কোন দিনটিতে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয়? মনে পড়লো একটা কথা, যে একসাথে 5টা রুটি তুমি একসাথে খেতে পারবে? পারবে না। 5টা রুটিকে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে, একটু একটু, তবে যাবে পেটে। 5টাকে একসাথে খাওয়া যায় না। খেতে তো খাবে তো 5টাই, কিন্তু ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প 5টা খাবে। একসাথে যদি মুড়ে 5টা রোল করে দিয়ে দিই, খেতে পারবে না। প্রশ্ন পরীক্ষা সব জিনিসই এক জিনিস, একবারে আমি দিন ভরে 200টা অঙ্ক করে নেব না, পারবে না। করলেও তুমি রাখতে পারবে না, করতেই পারবে না অত দূর। যদি ভাবো যে আমি একদিনে 1000 কোশ্চেন মুখস্থ করব, পারবে না। ধীরে ধীরে পলি 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 ফেলে ফেলে স্তরে স্তরে তৈরি করতে হবে, এটাই নিয়ম। তাহলে কী হবে, ওটা বসবে ব্রেনে, ধীরে ধীরে থাকে থাকে সাজানো হবে, মনে থাকবে ভালো। চলে আসি 23 নম্বর, নিম্নলিখিত কোন দিনটিতে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয়? 8ই মে, সি নম্বর অ্যান্সার। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 23 এপ্রিল বিশ্ব পুস্তক দিবস। 24 নম্বর, জব্বলপুর শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? জব্বলপুর মধ্যপ্রদেশে অবস্থিত, নর্মদা নদীর তীরে, যাকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয়, নর্মদা নদীকে। বিজয়বাড়া কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত, মুসি নদী। কাবেরী নদী বিশাখাপত্তনম, কাবেরী নদীর তীরে অবস্থিত, বিশাখাপত্তনম। তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে অবস্থিত। 25 নম্বর, সেন্ট থমাস ডে উৎসবটি নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? তামিলনাড়ু। সেন্ট থমাস ডে তামিলনাড়ুতে পালিত হয়, তামিলনাড়ু। অগ্নিদৌড় তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গের দোলযাত্রা, দুর্গাপূজা। আর বেশি হিমাচল প্রদেশের কুল্লু দশরা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কুল্লু দশরা কোন রাজ্যে পালিত হয়? কুল্লু ঘাটি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, ওই জন্যই কুল্লু দশরা। কুল্লু দশরা উৎসবটা কোথায় হয়? হিমাচল প্রদেশে। সেন্ট থমাস ডে তামিলনাড়ুতে। অগ্নিদৌড় তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গের দোলযাত্রা, দুর্গাপূজা। আর ইম্পর্টেন্ট কি? দোল পূর্ণিমা, যেটা দোলযাত্রা, পশ্চিমবঙ্গ। রাজস্থানের মনে পড়ছে না ঠিক উৎসব, নৃত্যগুলো 2-1টা মনে পড়ছে। মেলার কথা মনে পড়ছে, পুষ্কর মেলা, ঘুমর রাজস্থান নৃত্য। উৎসবটা মনে পড়ছে না, কি উৎসব বলবো। মাউন্ট আবুতে একটা পুষ্কর মেলা তো উৎসব। দিলবারা জৈন মন্দির, মাউন্ট আবু, এটা মনে পড়ছে, কিন্তু উৎসবটা মনে পড়ছে না সঠিক। এবার হচ্ছে 26 নম্বর, নিম্নলিখিত কোন বিখ্যাত ব্যক্তি সাবমেরিন আবিষ্কার করেন? বুশোয়েল। দেখো সাবমেরিনেও একটু সংশয় আছে, বুশোয়েল পাচ্ছি কোথাও, আরেকজন পাচ্ছি। বুশোয়েল দিয়েছে। টেলর ও ইয়ং রাডার আবিষ্কার করেছে।
গার্ডার্ড রকেট আবিষ্কার করেছে, মাদাম কুরি রেডিয়াম আবিষ্কার করেছে, তেজস্ক্রিয়তার এসআই একক কি? কিউরি। বাংলায় কি লেখে? কুরি। কোন দিন কুরি 20 ভেবো না কিন্তু, 20 না কিন্তু, কুরি মানে কিউরি। তেজস্ক্রিয়তার এসআই একক কিউরি, ঠিক আছে। রেডিয়াম কি আবিষ্কার করেছে? মাদাম কিউরি। 26-এর হচ্ছে সি নম্বর। এবার হচ্ছে 27 থেকে 31। 27 মুন্ডকা উপনিষদ দ্য ব্রিজ অফ ইমর্টালিটি গ্রন্থটির লেখককে? মুন্ডক উপনিষদ। উপনিষদ কতগুলো? 108টা উপনিষদ। তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে মুন্ডক উপনিষদ। সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছিল? মুন্ডক উপনিষদ থেকে। এটাই বলেছে মুন্ডকা উপনিষদ দ্য ব্রিজ অফ ইমর্টালিটি গ্রন্থটির লেখককে? এ নম্বর, জগদীপ ধনখড়। জগদীপ ধনখড়। 28 নম্বর কাবুলিওয়ালা চলচ্চিত্রটির পরিচালককে? তপন সিংহ। কাবুলিওয়ালা আমরা পড়েছি ছোট থাকতে, যে একটা মিনি বলে একটা মেয়ে থাকতো, সে বাংলাভাষী ছিল। কাবুলিওয়ালা সে আফগানিস্তানে ছিল। বলতো না ওর বাবাকে যে বাবা দেখো কাককে কাউয়া বলছে, এই টাইপের কিছু অল্প অল্প মনে আছে, হালকা অত কিছু মনে নেই, পড়েছি আমরা। কাবুলিওয়ালা চলচ্চিত্রটির পরিচালককে? তপন সিনহা। তপন সিনহার আরও দেখো কাবুলিওয়ালা, বাঞ্ছারামের বাগান, আপনজন, সাগিনা, হারমোনিয়াম, এগুলো হচ্ছে তপন সিনহার। 29 নম্বর নিম্নলিখিত কোন দেশটি সর্বাধিক আগ্নেয়াস্ত্র রপ্তানি করে? আমেরিকা যুক্তরাষ্ট্র রপ্তানি করে, ভারত সবথেকে বেশি কেনে। ভারত সবথেকে আগ্নেয়াস্ত্র বেশি কেনে, আর রপ্তানি করে কোন দেশ? আমেরিকা যুক্তরাষ্ট্র। 30 নম্বর নিম্নলিখিত কোন শিল্পকলায় শ্বেত পাথর ব্যবহার করা হতো? শ্বেত পাথর ব্যবহার করা হতো অমরাবতী কলা। মথুরা লাল পাথর ব্যবহার করা হতো, সারনাথ আর গান্ধারে চুনা পাথর ব্যবহার করা হতো। চুনা পাথর, চুনা পাথর থেকে কী তৈরি হতো? মার্বেল। 31 নম্বর পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান তোরাং কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া। ডি নম্বর অ্যান্সার, পুরুলিয়াতে অবস্থিত। তো স্টুডেন্ট, কেমন লাগছে কোশ্চেন? অনেকদিন পরে শুরু করলাম আজকে, তবুও মানে ইচ্ছা হয়েছিল মাঝে, কিন্তু আমি পারিনি চোখের জন্য। তো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে, পাঠাবে। পরীক্ষার আগে আশা করব, চেষ্টা করব শেষ করার। যদিও হবে কি হবে না বলতে পারছি না, তবে চলতে থাকবে। হবে কি হবে না এই আশায় ভাবলে আরও পড়া হবে না, চলতে থাকবে, চলতে থাকুক, ঠিক আছে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখবে যে কেমন হচ্ছে, ঠিক আছে, আরও কি দরকার, এইগুলো বলবে যে আমাদের আর একটু এইরকম দরকার, এরকম চাই, এই কথাটা যেন লিখো, ঠিক আছে, যে আমাদের এই জিনিসগুলো আর একটু চাই, এইভাবে চাই, তাহলে আমাদের আরও বেশি ভালো হবে। সেই কথাগুলো কমেন্ট বক্সে পাঠাবে লিখে। 32 নম্বর দেখো, আলোর রঙের দ্বারা নির্ধারিত হয়, কি নির্ধারিত হয়? আলোর রঙের দ্বারা তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ধারিত হয়। আলোর রং দ্বারা তরঙ্গ দৈর্ঘ্য। যেরকম লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি দূরে যায়। আলোর রং, লাল আলোর সবথেকে বেশি, বেগুনি রং বেগুনির সবথেকে কম। বেগুনি হলো ছড়িয়ে যায়, আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি। ওই জন্য দূর থেকে লাল আলো দেখা যায়, তাই না? আমাদের রেলে যে লোকো পাইলটে লাল সিগন্যাল দেয় কেন? দূর থেকে দেখা যায় যে স্টপ, দাঁড়াতে হবে, তাই না? ওখানে যদি বেগুনি দিত বুঝতেই পারতাম না। বেগুনি আলো কি হয়? বোঝা যায় না, ছড়িয়ে যায়, তার বিচ্ছুরণ বেশি, সে ছড়িয়ে যায়। লাল আলো ছড়ায় না, ঠিক আছে। ওই জন্য লাল আলোর রং দ্বারা নির্ধারিত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য। 33 নাম্বার সাইবার অপরাধ, সাইবার ক্রাইম যেটা, সেটা হচ্ছে হ্যাকিং, তারপরে স্টকিং, এগুলো সব যতগুলো আছে মানে অসামাজিক কাজ কম্পিউটার দ্বারা, তাই না? সেইগুলোকে বলে, বা যে কোনো কম্পিউটারের মাধ্যমে একটা খারাপ জিনিস তৈরি করা, খারাপ জিনিস করা কম্পিউটারের মধ্যে সাইবার ক্রাইম যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে সাইবার ক্রাইম। 34 নম্বর নিচের কোনটিকে কল্পনা 1 নাম দেওয়া হয়েছে? ম্যাটস্যাটকে কল্পনা 1, সি নম্বর অ্যান্সার।
35 নম্বর, নিচের কোন যৌগটিকে চাইনিজ হোয়াইট বলা হয়? চিনি হোয়াইট, চাইনিজ হোয়াইট, তাই না? চিনি সাদা, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, ডি নম্বর অ্যান্সার। এটা হচ্ছে চাইনিজ হোয়াইট। চাইনিজ হোয়াইটকে জিঙ্ক অক্সাইড বলা হয়। আরেকটা প্রশ্ন থাকে যে ইঁদুর মারা বিষ, জিঙ্ক ফসফেট, মনে থাকবে? জিঙ্ক ফসফেট হলো ইঁদুর মারা বিষ তৈরি করা হয় জিঙ্ক ফসফেট দিয়ে। আর এটা হচ্ছে চাইনিজ হোয়াইট, এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, ডি নম্বর। 36 নম্বর, হ্যালোজেন যা ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়, ক্লোরিন। ব্যথানাশক হিসেবে ক্লোরিন ব্যবহার করা হয়। ক্লোরিন কীটাণুনাশক, জীবাণুনাশক, যেটা জলকে শুদ্ধিকরণ করার জন্য ক্লোরিন ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডারে ক্লোরিন থাকে। ক্লোরিন ফুলের রঙকে উড়িয়ে দিতে সাহায্য করে, অর্থাৎ উড়িয়ে দেয়। ফুল মূর্ছে থাকে এরকম, কি বলে ওটাকে, পাতা ফুল যেরকম থাকে না এরকম টলে থাকে, চাই বলো মনে পড়ছে না। কার দ্বারা হয়? ক্লোরিনের দ্বারা। এই তো হ্যালোজেন গ্রুপের ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, অ্যাস্টেটিন, ব্রোমিন, এগুলো সব হ্যালোজেন গ্রুপের, তাই না? তার মধ্যে ক্লোরিন আর ফ্লোরিন হচ্ছে গ্যাসীয়, এটাও আসতে পারে। হ্যালোজেন গ্রুপের মধ্যে কোনটা গ্যাসীয়? ফ্লোরিন আর ক্লোরিন। ফ্লুরিন যেটা দিয়েছে, ফ্লুরিন আর ক্লোরিন, এই দুটো হচ্ছে গ্যাসীয়। ক্লোরিন ফুলের রং উড়িয়ে দেয়। ক্লোরিন দিয়ে জলকে শুদ্ধিকরণ করা হয়, ক্লোরিন দিয়ে। তাহলে 36-এর উত্তর হচ্ছে এ। বি নম্বর দেখো, ব্রোমিন, যেটা হচ্ছে একটা তরল অধাতু। এই প্রশ্নটাও থাকে, প্রশ্ন থাকে তরল ধাতু অনেকেই জানে না এখনো। তরল ধাতু কাকে বলে? তরল ধাতু কাকে বলে এখনো অনেকেই জানে না। তরল ধাতু হচ্ছে পারদ। এটা অনেক আছে যে যারা মোটে পড়ে না, তারা পরীক্ষা দিতে চলে যায়, কোশ্চিন পায় তরল ধাতু কাকে বলে, বুঝতে পারতেছে না কোনটা, বেড়ে দিয়ে এটা হতে পারে মনে হয়, এরকম যারা মোটে পড়ে না। তো তরল ধাতু পারদ, তরল অধাতু হচ্ছে ব্রোমিন। ঠিক আছে, ব্রোমিন, এটাও হ্যালোজেন গ্রুপের। তাহলে ক্লোরিন আর ফ্লোরিন এই দুটো হচ্ছে গ্যাসীয়, ব্রোমিন হচ্ছে তরল, আর আয়োডিন আর অ্যাস্টেটিন এই দুটো হচ্ছে কঠিন। ঠিক আছে, তো 36-এর হচ্ছে এ নম্বর। এবার হচ্ছে 37 থেকে 40টা পুরো হয়ে যাবে। তো শেষ করার আগে আরেকবার বলবো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। 37-এ ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র। এখানে দেখো রাসায়নিক সূত্র কোনটাকে কি বলে এইটুকু তো জানতে হবে আগে। এটুকু যদি জানো তাহলে ভালো। NaOH, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। NaHCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। Na2CO3, সোডিয়াম কার্বনেট। CaSO4, ক্যালসিয়াম সালফেট। তো 37-এর উত্তর হচ্ছে ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র হচ্ছে সোডিয়াম কার্বনেট, সি নম্বর। ওয়াশিং সোডা মানে ধোয়ার সোডা, সি নম্বর। বাকিগুলো দেখো সোডিয়াম হাইড্রক্সাইড, যেটা NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড, কস্টিক সোডা। সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে কস্টিক সোডা, NaOH এটা হচ্ছে কস্টিক সোডা। NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা, বেকিং সোডা। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট আরেকটা হচ্ছে। তো 37-এর উত্তর হচ্ছে সি, সোডিয়াম ক্লোরাইড, NaCl, এটা হচ্ছে খাদ্য লবণ। NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড, কস্টিক সোডা। NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা, যেটা রুটি তৈরিতে কাজে লাগে, বেকিং সোডা পাউরুটি তৈরিতে।
খাবার সোডা বলা হয়। Na2CO3 সোডিয়াম কার্বনেট, যেটাকে বলে ওয়াশিং সোডা, ধোবন সোডা। 38 নম্বর, সম্প্রতি কে অলিম্পিক কাউন্সিলিং অফ এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন? বি নম্বরে দেখো শেখ তালাল ফাহেদ আল সাবাহ। বি নম্বর। 39, ডলার নির্ভরতা কমাতে সম্প্রতি কোন দেশ ভারতীয় টাকাকে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ব্যবহারের অনুমতি প্রদান করেছে? বাংলাদেশ। সি নম্বর, প্রতিবেশী দেশ। 40 নম্বর, নূর 3 নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? ইরান। ডি নম্বর, ইরান। নূর 3 নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? ইরান। ডি নম্বর। তো এই পর্যন্ত থাকলো 40টি জিকে 1 থেকে 40 পর্যন্ত। তবে প্রশ্ন হচ্ছে যে আমি যে এতক্ষণ বকলাম, যদি একটু মনে না থাকে তাহলে আমার পড়ানো হয়ে যাবে বেকার। যদি একটু মনে থাকে, যদি ভালো লাগে, কমেন্ট বক্সে কমেন্ট করলে তবে আমি বুঝতে পারবো হ্যাঁ আমি যে এইটুকু পড়িয়েছি তোমাদের ভালো লেগেছে। আর আরও তোমরা কি চাও, জিকে থেকে ম্যাথ থেকে কি চাও সেই জিনিসগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, তবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই জিনিসগুলো চাইছে, তাহলে আমাকে এটা দিতে হবে। আমি পারি না, অনেক সময় কম পাই, রেস্ট করব এসে না এটা করব, তো এই করে করে শরীর খারাপ হয়ে গেছিলো। চোখের সমস্যা এমনি হয়নি, না ঘুমিয়ে তৈরি করতে গিয়ে এখন পুরোপুরি অনেকটা রেস্ট নেই, তারপরে সময় ফাঁকে করি। তো পিকচার কোয়ালিটি করতে গিয়ে আমার চেহারার কোয়ালিটি খারাপ হয়ে গেছে ভিডিওতে। দেখো ক্লাসে লাইট পড়ছে না অনেকটা, এটাকে একটু চেঞ্জ করতে হবে যেন আমার চেহারাটা একটু লাইট পড়ে। এই জায়গাটা একটু অন্ধকার, বোর্ড কিন্তু পরিষ্কার। ঠিক আছে, আমি তো এইভাবে একটু সেট করেছি। তো ঠিক আছে, এই পর্যন্তই। আবার নেক্সট এটা ছাড়া পড়েছিল, নেক্সটে যত দূর হয়েছে 13 নম্বর মনে হয় দিয়েছিলাম জিকে। তো হ্যাঁ 13 নম্বর দিয়েছি, এটা বাদ ছিল। নেক্সট প্র্যাকটিস সেট, নেক্সটে যেটা প্র্যাকটিস সেট সেটা নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই।